2023 সালে কোরিয়াতে একটা মুভি রিলিজ হয় যেটার নাম এক্সিউমা। এই মুভিটা রিলিজ হওয়ার পর পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। এটা একটা কোরিয়ান হরর ফিল্ম। আপনি যদি হরর মুভি লাভার নাও হয়ে থাকেন তবু এই মুভিটা আপনার দেখা উচিত, কারণ মুভির গল্পটা খুবই ইন্টারেস্টিং। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। মূল গল্পে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যেহেতু আমি এই মুভির প্রত্যেকটা ডিটেলস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তাই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আশা করি আপনারা পুরোটা সময় সাথেই থাকবেন, কারণ নইলে গল্পটা বুঝবেন না। আচ্ছা, তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভি শুরুতে দেখা যায় বিমানবন্দরে একটা ছেলে ও একটা মেয়ে, তারা কোরিয়া থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে যাচ্ছে। মেয়েটার নাম হোয়ারিন ও ছেলেটার বঙ্গিল। তারা দেখতে একটু মডার্ন হলেও পেশায় তারা দুজন সামান মানে হচ্ছে ওঝা, জিন পরি বা শুভ অশুভ শক্তি নিয়ে কাজ করে আর কি। তাদের লস অ্যাঞ্জেলস আসার কারণ হলো এখানে কোরিয়ার খুব ধনী একজন ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করে। সেই লোকের সদ্য জন্ম নেওয়া সন্তান খুবই অসুস্থ, কোনো মেডিকেল বা ডাক্তাররা বলতে পারছে না তার বাচ্চার কি হয়েছে। তাই তারা ধারণা করছেন তাদের সন্তানের উপর হয়তো কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। এই কারণে মূলত হোয়ারিম ও বঙ্গিলকে তারা হায়ার করেছে। তো যথারীতি হোয়ারিম ও বঙ্গিল লস অ্যাঞ্জেলসে এসে তারা সেই লোকের সন্তানকে দেখতে হসপিটালে চলে যায়। গিয়ে দেখে ডাক্তাররা বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রেখেছে। তারা দুজন অনেক মন্ত্রতন্ত্র করে বুঝতে পারে আসলে বাচ্চাটির উপর খুব শক্তিশালী একটা অশুভ ছায়া রয়েছে। তখন তারা বাচ্চার মাকে জিজ্ঞেস করে বাচ্চার বাবা কোথায়, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। এরপর তারা বাচ্চার বাবার সঙ্গে কথা বলার জন্য তাদের বাসায় আসে। বাচ্চার বাবার নাম মিস্টার পার্ক। মিস্টার পার্কের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর হোয়ারিম বুঝতে পারে এই অশুভ শক্তির ছায়াটা তাদের পরিবারের উপর বংশ পরম্পরায় রয়েছে। যেমন আগে এই ছায়াটা তার বাবার উপর ছিল, তার বাবাকে এই ছায়াটা প্যারালাইজ করে দিয়েছে। এরপর এই ছায়াটা তার বড় ভাইয়ের উপর ভর করেছিল। তার বড় ভাই মানসিক রোগী হয়ে যায় এবং পরবর্তীতে সে মানসিক হাসপাতালে সুইসাইড করে। এমনকি এই ছায়াটা তার নিজের উপরেও কিছু প্রভাব রয়েছে, যেমন সে চোখ বন্ধ করলে খুব বিকট একটা মহিলার চিৎকার শুনতে পায়। বর্তমানে এই ছায়াটা তার সদ্য জন্ম না বাচ্চাটার উপর ভর করেছে, তাই তার বাচ্চাটা খুবই অসুস্থ। তখন হোয়ারিম জিজ্ঞেস করে মিস্টার পার্ক আপনার দাদার কবরটা কোথায়? কেন যেন মনে হচ্ছে এই অশুভ ছায়াটা আপনার দাদার কবর থেকে আসছে, কারণ সাধারণত যখন মৃত ব্যক্তিরা কবর শান্তিতে থাকে না তখন তারা তাদের বংশধরদেরকে জ্বালাতন করে। তাই আপনার দাদার কবরটা খুলে দেখা উচিত। যদি দেখা যায় তার কবরটা নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা, তাহলে তার কবরটা অন্য জায়গায় সরিয়ে নিলে আশা করা যায় আপনার পরিবারের উপর থেকে অশুভ ছায়াটা কেটে যাবে। তখন মিস্টার পার্ক নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য হোয়ারিমের প্রস্তাবে রাজি হয়ে যায় তার দাদার কবরটা কোরিয়াতে। এরপর আমাদেরকে একজন কবর খোদককে দেখানো হয়, তার নাম সাংডিওক। তিনি কবর খোঁড়ায় এতটা পারদর্শী যে কি বলবো। আসলে কবর খোদাই করার যেমন তেমন কোনো কাজে নয়, কবর খোদাই করার এই বিদ্যাকে বলা হয় ফেংশুই বিদ্যা। আর এই সাংডিওক ফেংশুই বিদ্যায় এতটাই পারদর্শী যে তিনি কোনো কবরের মাটি খেয়ে বলে দিতে পারে এই কবর শুভ না অশুভ, এই কবরের মৃত ব্যক্তি শান্তিতে আছে না অশান্তিতে আছে। আবার কবরের মাটি খাওয়ার পিছনে অবশ্য তার একটা লজিকও কাজ করে। তিনি বিশ্বাস করেন মানুষ মারা যাওয়ার পর তার মাটিতে মিশে যায়, আবার সেই মাটি থেকে ফসল হয়ে মানুষ পৃথিবীতে ফিরে আসে, পরে আবারও মানুষ মারা যায়। এইভাবেই একটা ইনফিনিটি সার্কেল চলতে থাকে। এখন কোনো কবরের মাটির সাথে যদি সেই কবরের লাশের গন্ধ না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই কবরের লাশটি মাটির সাথে মিশেনি, অর্থাৎ তার আত্মা অতৃপ্ত হয়ে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যেমন কয়েকদিন আগেও এমন আরেকটা পরিবারকেও একটা অশুভ শক্তি খুব জ্বালাতন করত। পরে সেই পরিবারে একজন বৃদ্ধার কবর খুলে দেখা যায় সেই বৃদ্ধার একজোড়া দাঁতের পাটি সেই বাড়ির ছোট ছেলে অর্থাৎ বৃদ্ধার নাতি রেখে দিয়েছিল। এই কারণে এই বৃদ্ধ কবর শান্তিতে ছিল না। পরে সেই দাঁতের পাটি সহ তাকে পুনরায় কবর দেওয়া হলে সেই পরিবারের উপর থেকে অশুভ ছায়াটা কেটে যায়। যাই হোক, হোয়ারিম কোরিয়াতে এসে সাংডিওক বলে মিস্টার পার্কের দাদার কবর খোঁড়ার জন্য এবং তাকে এই কাজের জন্য অনেকগুলো টাকা দেওয়া হবে। সাংডিওকের সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ কয়েকদিন পর তার মেয়ের বিয়ে, তার এখন কিছুটা টাকা পয়সা দরকার। এরপর সাংডিওক মিস্টার পার্কের সঙ্গে দেখা করে। মিস্টার পার্ক সাংডিওককে কবর খোঁড়ার আগে দুইটা কথা বলে দেয়। বলে যে কবরটা খোঁড়ার পর কফিন খুলে লাশ দেখা যাবে না, এবং দ্বিতীয় কথাটা হচ্ছে আজকের মধ্যেই নতুন আরেকটা জায়গার কবরটা দিয়ে দিতে হবে। কোনোভাবেই যেন এই কবর খোঁড়ার বিষয়টা বাইরে জানাজানি না হয়। তার কথাবার্তা সাংডিওকের কাছে কিছুটা খটকা লাগে। কবর খুঁড়বে তাও লাশ দেখবে না, আবার বলতেছে কেউ যেন না জানে। যাই হোক, তবু সে যেহেতু অনেকগুলো টাকা পাবে তাই কবরটা করতে রাজি হয়ে যায়। এরপর তারা কবরটা দেখতে আসে। মিস্টার পার্কের দাদার কবরটা ছিল সাউথ কোরিয়া উত্তর কোরিয়ার বর্ডারে খুব কাছাকাছি একটা নির্জন পাহাড়ের উপর। সাংডিওক ভেবেছিল মিস্টার পার্ক যেহেতু অনেক ধনী লোক তাই দাদার কবরটা হবে দেখতে খুবই রাজকীয়, কিন্তু কই, দেখে তো মনে হচ্ছে এটা খুব সাধারণ একটা কবর। সবকিছুই কেমন যেন লাগছে তার কাছে। এরপর আবার দেখা যায় কবরটার আশেপাশে অনেকগুলো শিয়াল ঘোরাফেরা করছে। ফেংশুই বিদ্যা অনুযায়ী শিয়াল এবং কবর কখনো একসাথে এক জায়গায় থাকতে পারে না। কবরের উপরে তার দাদা কোনো নামও লেখা নেই, জাস্ট গিসুনো নামে একটা সাধকের নাম লেখা রয়েছে যে আর কি কবরটা দিয়েছে আর কি, এবং ওই সাধকের নামের নিচে কয়েকটা র্যান্ডম নাম্বার দেওয়া। গিসুনোর নামটা দেখে সাংডিওক
তার সন্দেহ আরও তীব্র হয়। এটা কোনো কোরিয়ান নাম নয়, এই নামে কোনো সাধক বা সন্ন্যাসী এই অঞ্চলে ছিল এটাও তার জানা নেই। তখন সে কবরস্থানের মাটি মুখে নিয়ে বুঝতে পারে এই কবরটি ভয়ঙ্করভাবে অভিশপ্ত এবং কবরটার চারপাশে রয়েছে ভয়ঙ্কর অশুভ শক্তি। সে বুঝতে পারে এই কবরটি খুললে সে খুব বড় ধরনের একটা বিপদে পড়বে। তখন সে মিস্টার পার্ককে জানিয়ে দেয় সে কবরটা খুঁড়তে পারবে না। এরপর আরও অনেক কিছু ঘটে যায়। রাতে মিস্টার পার্ক সাংডিওকের বাসায় এসে তাকে খুব অনুরোধ করে কবরটা খোঁড়ার জন্য। সে বলে, প্লিজ আমার সন্তানকে বাঁচান, আমার আগের দুটি সন্তান মারা গেছে, এবার সন্তানটাও যদি মারা যায় তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ থাকবে না। এরপর হোয়ারিম সাংডিওক কনে জোরাজোরি করতে থাকে। আগেই বলেছি হোয়ারিম একজন শামান, খারাপ অশুভ শক্তিকে বসে রাখাই হচ্ছে তার কাজ। তাই সে কথা দেয় সাংডিওকের লোকজনের যখন কবরটা খুঁড়বে তখন সে একটা বিশেষ পূজা করার মাধ্যমে ও মন্ত্রশক্তির মাধ্যমে তাদেরকে প্রোটেক্ট করবে। ওই কবরের মধ্যে যদি কোনো খারাপ শক্তি থেকেও থাকে তাহলেও সেটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হোয়ারিমের এই আশ্বাসে শেষ পর্যন্ত সাংডিওকে রাজি হয়ে যায়। এরপর আসে সেই কাঙ্ক্ষিত দিনটি। 5 জন লোককে সিলেক্ট করা হয় কবর খোঁড়ার জন্য এবং এই 5 জনকে প্রোটেক্ট করার জন্য 5টা শূকর আনা হয়। পরে এই শূকরদের মুখের মধ্যে তাদের 5 জনের চুল ঢুকিয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ পূজাটা। এই পূজার নাম হচ্ছে ইয়াকদুল্লিগি। পূজা চলাকালীন সময় সেই 5 জন কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পূজাটা চলবে। পূজাটা খুবই ভয়ঙ্কর, নেচে গিয়ে ঢোল বাজিয়ে হই হুল্লোড় খেয়ে কাঁচা রক্ত খেয়ে খুব বিচ্ছিরি একটা অবস্থা। আপনি যদি খুব দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই সিনটা দেখবেন না, অনুরোধ থাকবে। যাই হোক, অবশেষে কবরটা খোঁড়া হয়। খুব দামি এবং খুব রাজকীয় একটা কফিন বের হয়ে আসে সেখান থেকে। কফিনটা দেখার পর সাংডিওকের বিশ্বাস হয় এই কবরটা খুব ধনী একটা মানুষের। সে মিস্টার পার্ককে জিজ্ঞেস করে, মিস্টার পার্ক আপনার দাদা কি ছিলেন? মিস্টার পার্ক বলে, আমার দাদা কোরিয়ার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি ছিলেন। কেমন গুরুত্বপূর্ণ এটা আমরা আরেকটু সামনে গেলে জানতে পারবো। যাই হোক, কফিনটা তুলেই সাথে সাথে গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয় অন্যত্র কবর দেওয়ার জন্য। যেহেতু আজকের মধ্যে কাজটা শেষ করতে হবে তাই দেরি করার কোনো সুযোগ নেই। তখনই দেখা দেয় আরেকটা সমস্যা। কফিন নিয়ে যাওয়ার পর যে 5 জন লোক কবরটা খুঁড়েছিল তাদের মতো থেকে একজন দেখে তার পায়ের নিচ দিয়ে মাথা ছাড়া অদ্ভুত একটা সাপ যাচ্ছে। সে দেখে ভয় পেয়ে যায়, তার হাতের কুড়ালটা দিয়ে সাপটাকে দুটুকরো করে ফেলে। আর সাথে সাথে সাপের মাথার ভিতর থেকে একটা মহিলার চেহারা বেরিয়ে আসে এবং সেটা ভয়ঙ্কর ভাবে জোরে আকাশ বাতাস কাঁপিয়ে একটা চিৎকার, সাথে সাথে সম্পূর্ণ আকাশে মেঘে ঢেকে যায়। লাশ নিয়ে যাবার সময় নেমে আসে তুমুল বৃষ্টি। সাংডিওক মিস্টার পার্কে জানায় এই বৃষ্টিময় দিনে লাশ দাফন করলে অমঙ্গল হবে। লাশটাকে আপাতত পাশে একজন হসপিটালের মর্গে রেখে যেদিন বেঁচে থাকবে না সেদিন দাফন করলে ভালো হবে। মিস্টার পার্ক সব দায়িত্ব সাংডিওকে বুঝিয়ে দিয়ে তিনি সিওলে চলে যান। পরে সাংডিওক লাশটা স্থানীয় একটা হাসপাতালের মর্গে রেখে কিছু খাবার কিনতে বেরিয়ে পড়ে। কিন্তু এখানে সমস্যা দেখা দেয় আরেকটা। মর্গের যে লোকটাকে লাশটা ভাড়া দেওয়ার জন্য রাখা হয় সেই লোকটা লাশটা রাজকীয় কফিন দেখে লোভে পড়ে যায়। আগেকালে রাজকীয় কফিনের মধ্যে অনেক দামি দামি সোনা গয়না পাওয়া যেত। সে লোভে পড়ে যায় এবং একটা হাতুড়ি নিয়ে সে কফিনটা ভাঙা শুরু করে। আর তখন সেখানে হোয়ারিম ও বঙ্গিল চলে আসেন। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়, লোকটা কফিনটার অনেকটাই খুলে ফেলেছে। সেই ফাঁকা জায়গা দিয়ে মিস্টার পার্কের দাদার অতৃপ্ত আত্মাটা বেরিয়ে আসে। যাওয়ার সময় হোয়ারিমের সঙ্গে ধাক্কা লাগে সেই আত্মাটা। হোয়ারিম অসুস্থ হয়ে পড়ে। ওদিকে সাংডিওক খাবার কিনতে গিয়ে রাস্তার পাশে একটা পুরনো বৌদ্ধ মন্দির দেখতে পায়। সে মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের সাধকের সঙ্গে কবরটা সম্পর্কে জানতে পারে। এখানে কখনো গিসরো নামে কোনো সাধকই ছিল না এবং এই মন্দিরটা 100 বছর পুরনো, কিন্তু তারা জানেই না ওই পাহাড়ের উপর কবরটা কে বা কারা ওখানে দিয়েছে। তবে ওই কবরকে নিয়ে লোকমুখে অনেক ধরনের কথা প্রচলিত আছে, যেমন ওই কবরের মধ্যে অনেক সোনা গয়না আছে, অনেক গুপ্তধন আছে। এরকম সেই কবরের গুপ্তধনের লোভে অনেকবারই কবর চোরেরা এসেছে কবরটাকে চুরি করতে, কিন্তু তারা কেউ সফল হতে পারেনি। অদ্ভুত কারণে তারা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছে। সাধকটা তখন চোর দিয়ে ফিরে যাওয়া অস্ত্রগুলো সাংডিওকে দেখায়। এর মধ্যে সাংডিওকে ফোন করে জানানো হয় কফিনটা থেকে আত্মাটা বেরিয়ে গেছে এবং হোয়ারিম খুবই অসুস্থ। তবে আত্মার সাথে ধাক্কা খাওয়ায় একটা জিনিস লাভ হয়েছে, হোয়ারিম বুঝতে পারেন আত্মাটা খুবই রাগান্বিত অবস্থায় আছে এবং সে মিস্টার পার্কের পুরো পরিবারকে মেরে ফেলতে যাচ্ছে। হোয়ারিম সাথে সাথে সাংডিওকে পাঠিয়ে দেয় সিওলে সেই হোটেলে গিয়ে মিস্টার পার্ককে রক্ষা করতে এবং সে নিজে বসে যা মন্ত্রশক্তির মাধ্যমে আত্মাটাকে বন্দী করতে। তার প্ল্যান ছিল বঙ্গিলের শরীরে আত্মাটাকে ডেকে এনে এরপর তাকে বন্দী করে ফেলা। কিন্তু আত্মাটা বঙ্গিলের শরীরে আসলেও সে এতটাই রাগান্বিত অবস্থায় ছিল যে হোয়ারিম অনেক চেষ্টা করেও তাকে বন্দী করতে পারে না। আত্মাটা তার হাত থেকে ফসকে যায়। আসলে আত্মাটা তার রাগান্বিত থাকার কারণ হলো তার কবরটা সঠিক জায়গাতে দেওয়া হয় নাই। আর তাছাড়া মিস্টার পার্কের ফ্যামিলি যেহেতু নিউ ইয়র্কে বসবাস করতো তাই কেউ কখনো তার কবরও সম্মান জানাতে আসতো না। এই কারণেই মূলত আত্মাটা তার রাগান্বিত অবস্থায় ছিল। যাই হোক, আত্মাটা হোয়ারিমের হাত থেকে ছাড়া পেয়ে সর্বপ্রথম যায় মিস্টার পার্কের বাবাকে মারতে। তার বাবা ছিল প্যারালাইজড রোগী। আত্মাটা গিয়ে রুমের বাইরের জানলা থেকে তাকে বলে, কিরে অকৃতজ্ঞের বাচ্চা, আর আমি বসে বসে হাওয়া খাচ্ছিস, জানলাটা খোল। মিস্টার বাবা চোখের সামনে নিজের বাবাকে দেখে জানলাটা খুলে দেয় আর আত্মাটা ভিতরে ঢুকে তার লিভার চেপে ধরে তাকে মেরে ফেলে। এরপর পাশের রুম থেকে তার স্ত্রীকেও মেরে ফেলেন। ছেলে ও ছেলের বউকে মারার পর এবার আত্মাটা যায় মিস্টার পার্ককে মারতে। ওদিকে মিস্টার পার্কের কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে সাংডিওক বলে, মিস্টার পার্ক আপনি ঠিক আছেন তো?
কোনো কিছু কি হয়েছে? মিস্টার পার্ক বলে, আমি তো ঠিক আছি। কেন, কোনো কি সমস্যা? সাংডুক বলে, অনেক বড় সমস্যা হয়ে গেছে, আমি আপনার হোটেলে আসছি, এসেই সব বলবো, এর আগে প্লিজ কেউ দরজা নক করলে দরজা খুলবেন না। মিস্টার পার্ক বলে, ঠিক আছে। এর মধ্যে দেখা যায় দরজায় কে যেন ঠক ঠক করে নক করছে। মিস্টার পার্ক জিজ্ঞেস করে, কে? দরজার উপাস থেকে বলে, মিস্টার পার্ক, আমি সাংডিয়ক, দরজাটা খুলুন, জরুরি কথা আছে। মিস্টার পার্ক ভয় পেয়ে যায়, আরে একই সাথে দুইটা সাংডিয়ক কিভাবে হয়? সে ফোনের সাংডিয়ককে জিজ্ঞেস করে, সাংডিয়ক সাহেব, আপনি কি রুমের বাইরে থেকে দরজা নক করছেন? ফোনের উপাস থেকে বলে যে, না, আমি এখনো আসিনি আপনার কাছে, প্লিজ দরজাটা খুলবেন না, আপনার দাদার কফিন খোলা হয়েছে, দরজার উপাসেরটা আপনার দাদার আত্মা আপনাকে মারতে এসেছে, আপনি বরং জানালাটা খুলে দিন, আমি আপনাকে রক্ষা করবো। মিস্টার পার্ক ভয় পেয়ে যায়। আসলে এই সিনটা খুবই ভয়ঙ্কর। বিশ্বাস করেন, আমি যখন এই স্ক্রিপ্টটা লিখছি তখন আমার নিজের শরীরে বারবার কাটা দিয়ে উঠছিল। যাই হোক, মিস্টার পার্ক বুঝতে পারে না সে আসলে কাকে বিশ্বাস করবে। একদিক থেকে দরজার বাইরে সাংডক ঠক ঠক করছে দরজা খোলার জন্য, আবার আরেকদিক থেকে ফোনের সাংডক বারবার তাকে বলছে জানলাটা খোলার জন্য, সে কার কথা শুনবে? আসলে দরজার বাইরে জয়নি ছিল আসল সাংডিয়ক। মিস্টার পার্ক বুঝতে পারছিল না। এরপর সে ফোনের সাংডিয়কের কথা শুনে জানলাটা খুলে দেয়। এরপর সাথে সাথে তার দাদা সেই অশুভ আত্মারা রুমের ভিতরে ঢুকে যায় এবং তার উপর ভর করে বসে। এর মধ্যে বাইরে সাংডিয়ক, মানে আসল সাংডিয়ক, হোটেল স্টাফের সাহায্যে দরজাটা খুলে ভিতরে ঢুকলে দেখা যায় মিস্টার পার্ক মিলিটারি ভঙ্গিতে শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং কী সব আবল তবল বকছে এবং একসময় চিৎকার করে একটা শব্দ বলে, দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার ওয়েজ, মানে শিয়াল বাঘের কোমর কেটেছে। এই কথার অর্থ কি আমরা সামনে গেলে বুঝতে পারবো। এরপর মিস্টার পার্ক সাংডিয়কের সামনে ঘাড় মোটকে মারা যায়। দেখেন, লোভ কত খারাপ একটা জিনিস। সেই মর্গের গার্ডটা যদি লোভ করে কফিনের ঢাকনাটা না খুলতো তাহলে এতগুলো মানুষ মারা যেত না। যাই হোক, মিস্টার পার্ক মারা যাওয়ার পর যে আত্মাটা পরবর্তী টার্গেট হবে পার্কের সদ্য জন্ম নেওয়া সন্তানটা, এটা বুঝতে সাংডিয়কের বেশি সময় লাগে না। সেই সাথে সাথে মিস্টার পার্কের ফুপুর কাছ থেকে অনুমতি নিয়ে তার বাবার লাশটা পুড়িয়ে ফেলে। এইভাবে মিস্টার পার্কের ছোট শিশুটা তার পরদাদার সেই ভয়ঙ্কর আত্মাটার হাত থেকে বেঁচে যায়। আর সামান্য একটু দেরি হলে মিস্টার পার্কের সন্তানটাকেও সে মেটে ফেলতো সেই অশুভ আত্মাটা। মিস্টার পার্ক ও তার দাদার অশুভ আত্মার কাহিনী শেষ হয়ে যদি ভাবেন যে মুভি এখানে শেষ, তাহলে ভুল করবেন। মুভির আসল ক্লাইম্যাক্স এখনো বাকি। সেই লোকটার কথা মনে আছে যে কবর খুলতে গিয়ে একটা সাপের মাথা কেটে ফেলেছিল? সেই লোকটা খুবই অসুস্থ। সে অনেক চিকিৎসা করাচ্ছে কিন্তু সুস্থ হতে পারছে না। সে শ্রমিকের সাথে দেখা করে সাংডিয়ক জানতে পারে সেদিন কবরটা খোলার পর থেকে মূলত সে অসুস্থ। সেদিন সে একটা মাথা ছাড়া সাপকে দেখেছিল, সেটাকে সে দুটুকরো করে ফেলাই হতে তার জন্য কালো হয়ে দাঁড়িয়েছে। সে কান্না করে সাংডিয়ককে বলতে থাকে, প্লিজ স্যার, আপনি গিয়ে সেই সাপটাকে সঠিকভাবে কবর দিয়ে আসুন, ওই সাপটাকে কবর দিলেও হয়তো আমি সুস্থ হয়ে যাব। সাংডিয়ক বাধ্য হয়ে আবারও সে পাহাড়টাতে যায়। গিয়ে কবরটার মধ্যে সে মানুষের মাথাওয়ালা সাপটাকে মৃত অবস্থা দেখতে পায়। সে সাপটাকে কবর দেওয়ার জন্য একটুখানি মাটি খুললে বেরিয়ে আসে আরেকটা কফিন। কফিনটা লম্বালম্বিভাবে মাটিতে পুঁতে রাখা ছিল। সে দেখে ভয় পেয়ে যায়, এইভাবেও কাউকে কবর দেওয়া হয় নাকি? সাথে সাথে সে হোয়ারিম ও বঙ্গিলকে ডেকে নিয়ে আসে। এরপর কফিনটা মাটি থেকে তোলা হয়। যদিও হোয়ারিম এটা বিরোধিতা করে, দেখা যায় কফিনটা প্রায় 7 ফুট লম্বা, কাটা তার দিয়ে পেঁচানো। বোঝাই যাচ্ছিল এটা খুবই অভিশপ্ত একটা কফিন। তাই ওয়ারিম এই কফিনটা তোলার পক্ষে একদমই ছিল না, কিন্তু সাংডিয়ক বারবার জোর করতে থাকে কফিনটা তোলার জন্য। আসলে মিস্টার পার্কের দাদার কবরের কাজটা করার পর তারা কোনো টাকা পয়সা পায়নি। মিস্টার পার্ক মারা যাওয়ায় তার পরিবার তাদেরকে কোনো টাকা পয়সা দেয়নি। কিন্তু আগেই বলেছি সাংডিয়কের মেয়ের বিয়ে নিয়ে কথা চলছে, তাই এখন তার অনেক টাকা পয়সা প্রয়োজন। তাই সে ভেবে নেয় এই কফিনটা দেখিয়ে তারা মিস্টার পার্কের পরিবারের কাছে নিজেদের টাকাটা দাবি করবে। আর এখানে তারা ভুলটা করে বসে। তারা সেই অভিশপ্ত কফিনটা তুলে পাশে সে পুরনো বৌদ্ধ মন্দিরটাতে নিয়ে রাখে। সাংডিয়ক কিন্তু জানতো এটা একটা অভিশপ্ত কফিন, তবু সে টাকার নেশা কফিনে মারাটা ছাড়তে পারেনি। যাই হোক, তাদের প্ল্যান ছিল আজকে রাতে তারা কফিনটা এই মন্দিরে রাখবে এবং রাতের মধ্যে মিস্টার পার্কের ফুপুকে ডেকে এনে কফিনটা দেখে তাদের নিজেদের টাকাটা চাইবে। পরে কালকে সকালের মধ্যে এটা আবার অন্য জায়গায় দাফন করে দিবে অথবা পুড়িয়ে ফেলবে, যেটা তিনি করতে বলেন আর কি। কিন্তু আসল খেলা শুরু হয় মিস্টার পার্কের ফুপু আসার পর। তিনি এই কফিনে কোনো দায়িত্ব নিতে চান না, কারণ এই কফিনটা তাদের পরিবারের কারণ না। এরপর তিনি এমন কিছু তথ্য তাদেরকে দেন যেটা শুনে তাদের সবার চোখ কপালে উঠে যায়। তিনি বলেন জাপান কোরিয়া যুদ্ধের সময় তার বাবা ছিল কোরিয়ান সেনাবাহিনীর জেনারেল, কিন্তু তিনি তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানিজদের সাথে যোগ দেন। এতে অবশ্য তার বাবা অনেক টাকা পয়সা কামিয়েছিল, এই কারণে তাদের পরিবার এত ধনী। কিন্তু কোনো কোরিয়ান সরকারই তার বাবাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করতে রাজি হয়নি। পরে তার বাবাকে ওই পাহাড়ের উপর কবর দিয়েছিল এক জাপানিজ সাধক, তার নাম ছিল কিৎসুনো। কবরের উপরে লেখা গিসুনো নামে যে নামটি দেখা যায় এটা একটা ফেক নেম। এই কিৎসুনি তার বাবার কবরের নিচে অভিশপ্ত কফিনটা পুঁতে রেখেছে। তিনি আরও বলেন, যেহেতু আপনারা এই কফিনটি নিজ দায়িত্বে তুলেছেন, তাই আপনারা সিদ্ধান্ত নেন এই কফিনটির সাথে আপনার কি করবেন। চাইলে এটাকে পুড়িয়েও দিতে পারেন, নাহলে অনেক জায়গায় দাফনও করে দিতে পারেন, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই বলে তিনি চলে যান। মিস্টার সাংডিয়ক সহ বাকি সবাই পড়েছে মহা চিন্তায়, তারা এখন এই কফিনটাকে কি করবেন। পরে তারা ভাবে, আচ্ছা ঠিক আছে, আপাতত ঘুমানো যাক, অনেক রাত হয়েছে, সকালে উঠে ভাবা যাবে কি করা যায় না করা যায়। সেদিন রাতের মতো তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কিন্তু খেলাটা এখন শেষ হয়নি। রাতে বঙ্গিল স্বপ্ন দেখে মন্দিরের সাধকটা তার বুকের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে,
ও আমার লিভার কেটে নিয়েছে, ও আমার লিভার কেটে নিয়েছে। বঙ্গিল মন্ত্র পড়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে সবাই ঘুমাচ্ছে। সে ছুটে যায় মন্দিরের সাধকটার রুমের দিকে। গিয়ে দেখে সাধকটা তার বিছানায় নেই। দূরে একটা শুকুরের খামার থেকে অনেক অস্বাভাবিক শব্দ ভেসে আসছে। সে ছুটে যায় সেখানে। গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে বিরাট দৈত্যাকার একটা ভূত সাধকটাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে শুকুরগুলোকে খাওয়াচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে চলে আসে। সবাই মন্দিরের ভিতরে ঘুমালেও হোয়ারিম ঘুমাচ্ছিল বাহিরে, মানে তার গাড়ির ভিতর। বঙ্গিল গিয়ে তাকে ডেকে তুলে এবং ইশারায় বুঝিয়ে বলে কফিনটা থেকে কিছু একটা বের হয়েছে। তারা দুজন ছুটে যায় কফিনটাকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমটার দিকে। গিয়ে দেখে কফিনটা ভাঙ্গা, ওটা ছাদটাও ফুটো করা। তারা বুঝতে পারে কফিন থেকে যেটা বের হয়েছে সেটা ছাদ দিয়ে পালিয়েছে। হোয়ারিম বঙ্গিলকে পাঠিয়ে দেয় মন্দিরের ভিতর সবাইকে ডেকে তুলতে। বঙ্গিল চলে যাওয়ার পর হোয়ারিম দেখতে পায় কফিনটার মধ্যে একটা জাপানিজ সোলজারের হেলমেট। আর তখনই সেখানে সেই ভূতটা চলে আসে। ও রুমের বাইরে থেকে জিজ্ঞেস করে, ভিতরে কে, মানুষ নাকি? ও গলার কণ্ঠ শুনে হোয়ারিমের কলিজা শুকিয়ে যায়। তবুও সে ঠান্ডা মাথায় বলে, না প্রভু, আমি আপনারই গোলাম, আপনার অপেক্ষাতেই রয়েছি আমি। তখন ভূতটা বলে, যা আমার জন্য কাঁচা মাছ নিয়ে আয়, তরমুজ নিয়ে আয়, আমি অনেকদিন যাবৎ কাঁচা মাছ খাই না। হোয়ারিম সুযোগ বুঝে সে রুম থেকে পালানোর জন্য দৌড় দেয়। ভূতটাও তাকে ধরার জন্য তার পিছন পিছন ছুটে আসে। তখনই বঙ্গিল একটা রড নিয়ে এসে ভূতটার পেটে আঘাত করে। কিন্তু ভূতটার গায়ে ছিল অনেক শক্তিশালী একটা বর্ম। সেটা ভেদ করে রডটা ভূতকে আঘাত করতে পারে না। ফলে ভূতটাই বঙ্গিলকে তার লিভার বরাবর আঘাত করে। আসলে ভূতটা মানুষের লিভার আঘাত করতেই পছন্দ করে। এরপর ভূতটা হোয়ারিমকেও মারতে আসে, কিন্তু ততক্ষণে হোয়ারিম ভয় পেয়ে একটা প্যাগোডার মধ্যে ঢুকে যায়। আর তার পিছনে বৌদ্ধ ধর্মের মূর্তি থাকায় ভূতটা তাকে আর আঘাত করতে পারে না। এরপর ভূতটা আগুনের গোলা হয়ে আকাশে উঠে যায়। আকাশে উঠে সে গোল হয়ে ঘুরতে থাকে। ততক্ষণে মন্দিরের ভিতর থেকে সবাই চলে এসেছে। সবাই এসে সে আগুনের গোলার দিকে তাকিয়ে থাকে। এই আগুনটাই এমন, এই আগুনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আপনি আপনার নিজের জীবনের অতীত দেখতে পারবেন। হোয়ারিম দেখতে পায় সে কিভাবে সামান হয়ে উঠেছে, সাংডিয়ক দেখতে পায় সে কিভাবে কবর খোদক হয়ে উঠেছে, এইসব। এরপর সে আগুনের গোলাটা জঙ্গলের দিকে, ওই পাহাড়টার দিকে ছুটে যায়। সকালে পুলিশ চলে আসে, বঙ্গিলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। লোকাল মিডিয়া খবর করা হয় জঙ্গল থেকে জঙ্গলি ভাল্লুক এসে নাকি তাদের উপর আক্রমণ করেছে। সে ভাল্লুককে মারার জন্য আবার কোরিয়ান সরকার সেনাবাহিনীকে সে জঙ্গলে পাঠিয়ে দেয়। এরপর তারা সবাই চিন্তা করে যায় কফিনের মধ্যে ভূতটা আসলো কোত্থেকে, কিন্তু তারা কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সাংডিয়কের মনে পড়ে মন্দিরে সেই সন্ন্যাসীটা তাকে বলেছিল এই কবর চুরি করতে যারা এসেছে তারাই তাদের অস্ত্র শস্ত্র ফেলে পালিয়ে গেছে। তখন সে বুঝতে পারে এই অস্ত্রগুলো দেখলে হয়তো বোঝা যাবে চোরগুলো কেন পালিয়েছিল, মানে কিছু একটা ক্লু তো পাওয়া যাবে। এরপর সে ওই মন্দিরটাতে আবারও যায়। গিয়ে দেখে চোরেরা যে অস্ত্রগুলো ফেলে গেছে সেগুলোতে চোরদের নামও লেখা রয়েছে। সে ভাবতে থাকে এগুলো আবার কেমন চোর, অস্ত্রতে নিজের নাম লিখে রাখে। তখন সে আরও খোঁজাখুঁজি করতে থাকে। এরপর সে একটা ডায়েরি খুঁজে পায় চোরদের। ওই ডায়েরিটার মধ্যে আবার চোরদের একটা গ্রুপ ফটোও ছিল। সাংডুক বুঝতে পারে এরা কোন সাধারণ চোর না। এরপর সে ডায়েরিটা পড়া শেষ করার পর বুঝতে পারে এরা আসলে কোন চোরই ছিল না, এরা ছিল কোরিয়ান সামান। মানে জাপানিজরা যখন যুদ্ধে হেরে যাচ্ছিল তখন জাপানিজ জাদুঘরেরা পুরো কোরিয়া জুড়ে 14টা অভিশপ্ত লোহার রড পুঁতি দিয়েছিল, যাতে কোরিয়ানরা জীবনে উন্নতি করতে না পারে। আর এই সামানরা সেই রডগুলোকেই উদ্ধার করছিল। কিন্তু তারা 13টা রড খুঁজে পেল, শেষ একটা রড খুঁজে পাচ্ছিল না। এরপরে তারা এই কবরটা খুঁড়তে আসে আর তারা উদাও হয়ে যায়। এরপর তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওদিকে হোয়ারিমও খুঁজছিল এই কফিনটার মধ্যে ভূতটা আসলো কোত্থেকে এবং সেটা এখানে কি করছে। সে বঙ্গিলির দেহে ভূতের আত্মাটাকে ডেকে নিয়ে আসে। এই কাজে সে আরও তার দুজন সামান বোনের সাহায্য নেয়। এখান থেকে হোয়ারিম জানতে পারে এই ভূতটা একজন জাপানিজ জেনারেল এবং সে এখানে কিছু একটা পাহারা দিচ্ছে। ব্যাস 2-4 মিলে যায়। সাংডিয়ক জানতে পারে ওই কবর নিচে একটা অভিশপ্ত রড রয়েছে। আর এটা শুনে হোয়ারিমও বুঝতে পারে এই ভূতটা আসলে তাহলে ওই রডটাকে পাহারা দিচ্ছে এখানে। তারা ভাবতে থাকে ওই রডটাকে উদ্ধার করতে তারা নিজেরা যাবে কিনা। যেহেতু এটা একটা কোরিয়ার জাতীয় নিরাপত্তার বিষয়, তারা সরকারকে জানাবে না, নিজেরাই কাজটা করবে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় কাজটা তারা নিজেরাই করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রডটাকে উদ্ধার করবে কিভাবে তারা? ভূতটা তো সবসময় ওখানেই থাকে। সাংডুক একবারকে দেখে এসেছে ভূতটা দিনের বেলা তো ওই কবর থেকে বের হয় না, ওখানেই ঘুমায়। তখন হোয়ারিম একটা বুদ্ধি বের করে। ভূতেরা সাধারণত রাতের বেলা জেগে থাকে, তাই আজ রাতে তারা ওই পাহাড়টাতে যাবে, গিয়ে ভূতটাকে ধোকা দিয়ে অনেক দূরে নিয়ে যাবে। আর সেই সুযোগে সাংডিয়ক তার বন্ধু মিলে কবরটা খুঁড়ে রডটাকে উদ্ধার করবে। আচ্ছা, সাংডিয়কের বন্ধু কিন্তু গল্পের শুরু থেকে আমাদের সাথে ছিল, কিন্তু তার ক্যারেক্টারটা খুব একটা গুরুত্বপূর্ণ না হয় তাকে এতক্ষণ মেনশন করিনি। কিন্তু মুভির এই শেষ অংশে এসে তার কিছুটা ভূমিকা রয়েছে, তাই এখন মেনশন করছে। এরপর তারা তিনজন পুরো শরীরে রক্ষা কবচ মন্ত্র লিখে পাহাড়টাতে যায়। সাথে করে নিয়ে যায় কাঁচা মাছ ও সাদা ঘোড়ার রক্ত। কাঁচা মাছ নিয়ে ভূতটাকে ধোকা দেওয়ার জন্য, আর ঘোড়ার রক্তটাকে নিয়েছে মূলত ভূতটাকে মারার জন্য। এরপর তারা কাঁচা মাছগুলোকে পুরো জঙ্গল জুড়ে ছিটিয়ে দেয়। প্ল্যান ছিল ভূতটা কাঁচা মাছের গ্রানে অনেক দূরে চলে আসলেন হোয়ারিম তাকে মন্ত্রশক্তির মাধ্যমে কিছুক্ষণ বন্দি করে রাখবে, আর সাংডিয়ক তার বন্ধু মাটি খুঁড়ে সেই সুযোগে
রডটা পেয়ে গেলে তারা ভূতটাকে ঘোড়া রক্তগুলো ছিটিয়ে এখান থেকে পালিয়ে যাবে। ওদিকে হসপিটাল ও ওয়ার্ডেমের বোনেরা বঙ্গিলের শরীরে ভূতটার আত্মাকে বন্দি করে রাখার চেষ্টা করবে। তারা সাথে একটা মুরগিও নিয়ে আসে। এখন তো এই ভূতটা যদি তাদের হাত থেকে ছুটে যায় তাহলে তারা এই মুরগিটাকে মেরে ফেলবে যাতে ভূতটা বঙ্গিলকে মেরে ফেলতে না পারে। প্ল্যান সব রেডি, এবার অপেক্ষার পালা। দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। এরপর ভূতটা কাঁচা মাছের ঘ্রাণে কবর থেকে উঠে আসে। সে একটা একটা করে মাছ খেতে খেতে জঙ্গলের গভীরে একটা পুরনো ওক গাছ ছিল সেটার দিকে এগিয়ে যায়। এই গাছের পিছনেই ওয়ারিম তার জন্য অপেক্ষা করছিল। সাংডিয়ক তার বন্ধু নেমে যায় মাটি করতে। সাংডিয়ক বলেছিল মাত্র 30 মিনিট সময় পেলেই হবে, এর মধ্যে তারা রডটাকে খুঁজে বের করে ফেলতে পারবে। ওদিকে ওয়ারিম মন্ত্রশক্তির মাধ্যমে গাছটার আত্মার মধ্যে ঢুকে যায়। এরপর সে প্রায় 1 ঘন্টার মতো ভূতটার সাথে গাছের আত্মা হয়ে কথা বলতে থাকে। একসময় ভূতটা বুঝে যায় তাকে যে ধোঁকা দেওয়া হচ্ছে। ওয়ারিম আসলে একজন মানুষ। তখন ভূতটা ওয়ারিমকে মারতে আসলে ওয়ারিম যার কাছ থেকে সামান বিদ্যা শিখেছে সেই সামান গুরুর আত্মা এসে তাকে রক্ষা করে। ভূতটার আত্মার কিছু অংশ যেহেতু বঙ্গিলের শরীরেও বন্দী ছিল তাই সে ভূতটা বুঝতে পারে সেই আত্মার সঙ্গে পারবে না। তখন সে আগুনে গোলা হয়ে তার কবরের দিকে ছুটে যেতে থাকে। ওদিকে সাংডিয়কের এখনো কবর করা শেষ হয়নি। সে 100% নিশ্চিত ছিল এইখানে রডটা রয়েছে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। তার বন্ধু তাকে বারবার কবর থেকে উঠে আসতে বলছে কারণ ভূতটা এখনই চলে আসতেছে, কিন্তু সাংডিয়ক উঠে না, সে মাটি খুঁড়তেই থাকে। এরপর ভূতটা চলে এসে সাংডিয়কের লিভারে আঘাত করে। আগেই বলেছি ভূতটা মানুষের লিভারে আঘাত করতে পছন্দ করে। সাংডিয়ককে বাঁচানোর জন্য ওয়ারিম তার বন্ধু ভূতটার গায়ে ঘোড়ার রক্তগুলো ঢেলে দেয়। এরপর ভূতটা তাদেরকেও মেরে ফেলতে চায়, কিন্তু এখানে দারুণ একটা জিনিস ঘটে যায়। তারা ভূতটার চোখের দিকে তাকিয়ে ভূতটার অতীত দেখতে পায়। মানে তারা প্রথমে ভূতটার আগুনের দিকে তাকিয়ে নিজেদের অতীত দেখতে পেয়েছিল, এখন তারা ভূতটার চোখের দিকে তাকিয়ে ভূতটারও অতীত দেখতে পাচ্ছে। দেখা যায় সে কিৎসুনে নামক জাপানি জাদুঘরটি এই জেনারেলের মাথাটা কেটে একটা জ্বলন্ত জাপানি কাতানা জেনারেলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। এই কাতানাটাই ছিল মূলত সেই অভিশপ্ত লোহাটা। এই কারণেই মূলত সাংডিয়ক মাটি করে কোনো রডে করে খুঁজে পাচ্ছিল না, কারণ রডটা এই ভূতটার মধ্যেই ছিল। এরপর দেখা যায় তার মাথাটা গলার সাথে সেলাই করে এই জায়গাটা লম্বালম্বিভাবে গেড়ে দেওয়া হয়। এই জায়গাটা গাড়ার আরেকটা কারণও ছিল ফেংশুই বিদ্যা অনুযায়ী কোরিয়ার মানচিত্র হচ্ছে দেখতে কিছুটা বাঘের মতো, আর এই জায়গাটা হচ্ছে সেই বাঘটার মাছ বরাবর জায়গা। এই কারণেই মূলত মিস্টার পার্ক মারা যাওয়ার সময় বলেছিল ফক্স কার্স অফ দ্য টাইগার ওয়েস্ট, মানে শিয়াল বাঘের মাজা কেটে দিয়েছে। ম্যাপে খেয়াল করলে দেখবেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মূলত মাঝে বরাবর ভেঙে গিয়েছে, আর শিয়ালটা হচ্ছে সেই কিৎসুনে নামক সাধকটা। এবং তারা এও বুঝতে পারেন মিস্টার পার্কের দাদার কবরের উপরে লেখার নাম্বারগুলো কোনো র্যান্ডম নাম্বার ছিল না, এটা হচ্ছে এই জায়গাটাটি স্থানাঙ্ক কোড। তাদের 3 জনের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সাংডিয়ক বলে এবার আর তোকে ছেড়ে দেওয়া যায় না। ভূতটাকে যেহেতু ফেংশুই বিদ্যা অনুযায়ী এখানে কবর দেওয়া হয়েছে তাই সে বুঝতে পারে তাকে ফেংশুই বিদ্যার নিয়মই মারা যাবে। ফেংশুই বিদ্যার মূল এলিমেন্ট হচ্ছে 5টি: আগুন, পানি, মাটি, কাঠ ও লোহা। এখানে খেয়াল করলে দেখবেন পানি ও আগুন হচ্ছে একে অপরের বিপরীত শক্তি, তেমনি লোহা ও কাঠ হচ্ছে একে অপরের বিপরীত। তাই সাংডিয়ক ভেবে দেখে ভূতটার মধ্যে যেহেতু জ্বলন্ত কাতানা রয়েছে অর্থাৎ আগুন ও লোহা রয়েছে, তাই তাকে পানি ও কাঠ দ্বারা আঘাত করলে সে মারা যাবে। তখন সে তার হাতের কাঠের কুড়ালটাতে নিজের রক্ত মেখে তাকে আঘাত করে, মানে কাঠ ও পানি দিয়ে আঘাত করলো আর কি। আর সাথে সাথে ভূতটা মাটিতে লুটিয়ে পড়ে। এভাবেই ভূতটাকে তারা মেরে ফেলে। ওদিকে বঙ্গিলও বেঁচে যায়। ভূতটা তাকেও কোনো ক্ষতি করতে পারে না। বলা যায় মুভিটা এখানেই শেষ। অসীম সাহস দেখিয়ে তারা তাদের নিজেদের মাতৃভূমিকে অভিশাপ মুক্ত করে। মুভিটা এখানেই শেষ হয়। মুভির একদম শেষ সিনে দেখানো হয় সাংডিয়কের মেয়ের একটা জার্মান ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, আর তারা সবাই একসাথে দাঁড়িয়ে নিজেদের ছবি তুলছে। এই মুভি থেকে একটা শেখার বিষয় হচ্ছে ও লোভ খুব ভয়ঙ্কর জিনিস। যতই আকর্ষণীয় হোক না কেন কখনো লোভ করা যাবে না, এবং কাজ যতই ভয়ঙ্কর হোক না কেন তাকেও ফেলে রাখা যাবে না। তো যাই হোক, এই ছিল গল্পটি। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো খারাপ মন্তব্য করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।